আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি জামিয়ান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠান জ্ঞান, বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা মুসলিমদের জ্ঞান বিজ্ঞানের যে অবদান, বিশেষ করে মেডিয়েভাল পিরিয়ড বা মধ্যযুগীয় যে অবদান, সেটিকে তুলে আনার চেষ্টা করি। এবং সেই ধারাবাহিকতায় আজকের আমরা একজন মুসলিম বিজ্ঞানী নিয়ে আলোচনা করব। তিনি হচ্ছেন আল মারওয়ান আব্দুল মালিক ইবনে জুহুর, বিশেষ করে ইবনে জুহুর হিসেবে পরিচিত। তার সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক এবং আমাদের প্রিয় ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব একজন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী এবং সাহিত্যিক, কবি হিসাবেও তিনি পরিচিতি লাভ করেছিলেন সে সময়ে। তিনি হচ্ছেন আল মারওয়ান আব্দুল মালিক ইবনে জুহুর। আমরা অনুষ্ঠানের শুরুতেই তার জীবনের উপরে একটি তথ্যচিত্র দেখতে চাই। চলুন আমরা দেখে আসি। চিকিৎসা বিজ্ঞানী ও কবি ইবনে জুহর নামে পরিচিত হলেও তার পুরো নাম আব মারওয়ান আব্দ মালিক ইবনে জুহর। অবশ্য পাশ্চাত্যে তিনি আভেনজোয়ার নামে পরিচিত। তিনি মধ্যযুগীয় আন্দালুসিয়ার সেভিলিতে 1094 সালে জন্মগ্রহণ করেছিলেন। আন্দালুসিয়া মানে আজকের স্পেন। তার পিতা ছিলেন আবু আলা জুহর। তিনি বানু জুহর পরিবারে জন্ম নেন। আরব গোত্রের এই পরিবার 10ম শতাব্দীর গোড়া থেকে টানা 6 প্রজন্ম চিকিৎসক তৈরি করেছিল, যার মধ্যে 2 জন নারী ডাক্তার ছিলেন। তারা ছিলেন আবু বাকের মুহাম্মদ ওরফে আল হাফিদের বোন এবং তার মেয়ে। নারী রোগের চিকিৎসায় এই নারী চিকিৎসকরা দক্ষ ছিলেন। ইবনে জুহর ধর্ম ও সাহিত্য অধ্যয়ন দিয়ে লেখাপড়া শুরু করেছিলেন। অল্প বয়সে পিতা তাকে চিকিৎসা বিজ্ঞান পাঠদান শুরু করেন। এ সময় গ্যালেন ও হিপোক্রেটিসের লেখার সঙ্গে তার পরিচয় হয়। সে সময়ের খ্যাতিমান চিকিৎসক ইবনে তুফাইলের সমসাময়িক ছিলেন তিনি। আল মোরাভিদ সাম্রাজ্যের রাজসভার চিকিৎসক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। তবে এখানে শাসকের কোপানলে পড়ে জেল খাটতে হয়েছিল তাঁকে। সে সংকট কেটে গেলে আবার চিকিৎসা পেশায় ব্যস্ত হন তিনি। 1162 সালে সেভিলে মারা যান এই মহান চিকিৎসক। ইবনে জুহর বেশ কয়েকটি রোগ এবং তাদের চিকিৎসার জন্য অস্ত্রোপচার ও চিকিৎসার পদ্ধতির উন্নতিও করেছিলেন। তিনি একটি ছাগলের উপর প্রথম পরীক্ষামূলক ট্রেকিওটমি করেছিলেন। উল্লেখ্য, এই সময়ে ট্রেকিওটমি শল্য চিকিৎসা পদ্ধতি বিতর্কিত ছিল বলে তিনি ছাগল ব্যবহার করেন। এ বিষয়ে তিনি বলেন, আমার প্রশিক্ষণ শুরুর আগে যখন আমি এই মতামতগুলি পড়ি, তখন আমি ছাগলের ফুসফুসের নলটি ত্বকের নিচে আচ্ছাদিত করে কাটি। তিরমিসার আকারের চেয়ে কম অংশ নলের উপাদান কেটেছি। তারপর আমি ক্ষতটি জল এবং মধু দিয়ে ধুয়ে রাখি, যার ফলে এই ক্ষত সেরে যায় এবং প্রাণীটি দীর্ঘকাল বেঁচে থাকে। প্রাণীদের ওপর চিকিৎসার অনুশীলন করে তিনি চিকিৎসা পদ্ধতির বিকাশ ঘটিয়েছেন। কিতাব আল ইকতিসাদ তার রচিত সাধারণ থেরাপির বই। এই বইয়ে তিনি বড় নাক, ঘন ঠোঁট বা আঁকা বাঁকা দাঁতের জন্য প্লাস্টিক সার্জারির পরামর্শ দিয়েছেন। কিতাব আল আধিদিয়া বইয়ে তিনি খাদ্য ও পুষ্টি নিয়ে লিখেছেন। বছরের বিভিন্ন মৌসুমের জন্য নির্দিষ্ট খাবারের পরামর্শ রয়েছে এই বইয়ে। মৃত্যুর আগে তার লেখা শেষ বই কিতাব আল তাইসির, এটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। এখানে 30টি অধ্যায় আছে। এই বইয়ে তিনি ক্ষত রোগের চিকিৎসা নিয়ে লিখেছেন। এই বইয়ে তার লেখা বিজ্ঞানের মাইক্রোবায়োলজি শাখার অগ্রগতিতে অবদান রাখে। ইবনে জুহুর, যিনি পরিচিত বিজ্ঞান জগতে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের জগতে সাহিত্যিক হিসাবে তিনি পরিচিতি লাভ করেছিলেন, যেটা আমরা দেখে আসলাম। এই যে ইবনে জুহুর একজন বিজ্ঞানী এবং এট এ টাইমে একজন সাহিত্যিক, এটা হওয়া কি সম্ভব স্যার? আপনি কি মনে করেন? সেটা সেই সময়ে সম্ভব। তখনকার বিজ্ঞানের যে উৎকর্ষ ছিল, তখন বিজ্ঞানীরা মূলত ফিলোসোফার ছিল, দার্শনিক ছিল। তাদের দর্শন ছিল, তারা লেখক ছিল, তারা বিজ্ঞানী ছিল। তারা কোন লেভেলের সায়েন্টিস্ট ছিল, তারা কোন লেভেলের চিকিৎসক ছিল, আজকাল প্রজন্ম সেটা জানেই না। বা তাদের লেভেল, ইবনে সিনা বলি, ইবনে খলদুন বলি, মানে হাই প্রোফাইল সায়েন্টিস্ট, এবং তারা গণিতবিদ, চিকিৎসক, বিভিন্ন, কিন্তু এক একজন এক একটার দিকে বেশি ব্যুৎপত্তি অর্জন করছে। ইবনে জুহর মূলত চিকিৎসক হিসেবে তার বেশি পরিচিত হয়েছে। মুসলমানদের কন্ট্রিবিউশন ইন সায়েন্স জানতে হবে। তা না জানলে আমাদের মূল টার্গেটটা কি? মূল টার্গেট হচ্ছে আজকের প্রজন্মকে আমি বিজ্ঞানের দিকে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের গবেষণা করার জন্য তাদের উৎসাহিত করা। অর্থাৎ আমাদের জানতে হবে অতীতটা কি। সে অতীতের একজন প্রখ্যাত ব্যক্তি হচ্ছে ইবনে জুহর। সেই সময়ে মুসলিম শাসকরা ইসলামকে অনেক বেশি তারা রাজা বাদশা ছিল ঠিকই, কিন্তু ইসলামকে অনুসরণ করেছে
তারা বিজ্ঞানকে সহযোগিতা করেছে, বিজ্ঞানীকে সহযোগিতা করেছে, গবেষণা সহযোগিতা। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই বিজ্ঞানীদের তাদের উত্থান। এর পিছনে কিন্তু এনভায়রনমেন্ট, শিক্ষা, যারা রুলার থাকে, শাসক থাকে, তারা যদি বিজ্ঞান মনস্ক না হয় তারও বিজ্ঞানের উৎকর্ষ হতে পারে না। তারা যদি বলতে এগুলো করার দরকার না, আপনি অন্য কাজ করেন, আপনার যুদ্ধ বিগ্রহ করেন, অস্ত্র আবিষ্কার করেন, অস্ত্র তৈরি করেন। মানে এটা ইন্টারেস্টিং ফেনোমেনন। মুসলমানদের কিন্তু তখন অস্ত্র বাইর করার ব্যাপারে কিন্তু তারা বেশি অত উৎসাহিত করে নাই। তারা জ্ঞানে, বিজ্ঞানে, চিকিৎসায়, তারা যে মানুষের কল্যাণ, এগুলির উপর তারা কিন্তু মুসলমানদের কন্ট্রিবিউশন বেশি। সেই সময়ে যারা বড় বড় বিজ্ঞানী ছিল, মুসলিম বিজ্ঞানী, তার যাত্রা শুরু হয়েছে কোরআন চর্চার ভিতর দিয়ে। পরিবেশটা সেরকম ছিল, পরিবেশ। তার ইসলামকে প্রমোট করার চেষ্টা করছে। অত একটা বাচ্চা ইনিশিয়ালি তাদেরকে কোরআনের সঙ্গে সম্পৃক্ত করিয়েছে। তারপর আস্তে আস্তে তাদের বিষয়ের মধ্যে তারা ভূতপত্তি অর্জন করেছে, তাদের ব্রিলিয়েন্স শো করেছে, তার বিজ্ঞানী হয়েছে, পরিবেশ ছিল। আর ওনার ক্ষেত্রে যেহেতু তার বাবা ছিল চিকিৎসক, পিছনে অনেক পুরুষ ছাড়া এই চিকিৎসক ছিল, ফলে তার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল। কিন্তু শুধু এই অ্যাডভান্টেজের জন্যই কিন্তু একজন এত বড় হতে পারে না। তার মেধা ছিল, মেধা না থাকলে তো শুধু প্যাট্রোনাইজ করলে হবে না। প্যাট্রোনাইজেশন পেয়েছে, এটা তার অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল, কিন্তু বেসিক্যালি ওয়াজ এ ব্রিলিয়েন্ট পারসন। তার কন্ট্রিবিউশনটা আমাদের অনস্বীকার্য। তার কন্ট্রিবিউশন মেডিকেল সায়েন্স, সেটাকে আমাদের স্বীকৃতি দেওয়ার দরকার, আমাদের জানা প্রয়োজন। এবং আবারও বলছি যে আমরা সরকারের আনুকূল্যটা, এটা অত্যন্ত প্রয়োজন। সরকার আনুকূল্য করেছে কেন? সরকার কারা? মুসলিম। আমরা এই বিষয় নিয়ে আপনার কাছে আবার ফিরে আসবো। জ্ঞান, বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্যে আমরা আজকের অনুষ্ঠানে ইবনে জহুর সম্পর্কে আলোচনা করছিলাম, এবং আলোচনার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। স্যার, আপনার কাছে আবার ফিরে যাচ্ছি। আপনি আলোচনা করছিলেন যে আসলে পৃষ্ঠপোষকতা, এনভায়রনমেন্ট একটা দরকার, এর সাথে সাথে যে অধ্যবসায়ের প্রচেষ্টা তাকে হয়তো খ্যাতির জায়গাটাই পৌঁছে দিয়েছে। তো সেই জায়গায় নিজেদের পরিশ্রম ছাড়া তো কেউ বড় হতে পারে না। তাদের পরিশ্রম করেছে, মেধা ছিল, পরিবেশ ছিল, এবং তাদের যে ফ্যামিলি সাপোর্ট। সবার ক্ষেত্রে তো ফ্যামিলি সাপোর্ট পাওয়া যায় না, কিন্তু আমি যে জিনিসটাকে মূল জোর দিচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্রীয় আনুকূল্য। অত সেই সময় যে রাষ্ট্র পরিচালনা করেছে তারা চাইতো, আমি আরও কয়েকটা বক্তব্য বলার চেষ্টা করেছি, তারা চাইলে তখন কিন্তু তারা শস্ত্রের বেশি তাদের বেশি মনোযোগ আকর্ষণ করতে পারতো, এবং তারা অনেক উন্নত অস্ত্র তৈরি করতে পারতো, এবং তারা ইউরোপে আরও বহু দেশ দখল করতে পারতো। কিন্তু ইন্টারেস্টিংলি আমরা দেখছি ইবনে জোহর, ইবনে সিনা, খলদুন থেকে আরও বড় বড় চিকিৎসক দেখা যাচ্ছে সবাই কিন্তু সায়েন্স, মানে সায়েন্সের মধ্যে আমরা স্ট্যানলি লেইনপুল যে বলতে, মুসলিমস ইন স্পেন, স্ট্যানলি লেইনপুল হচ্ছে ব্রিটিশ বিরাট ওয়ার্ল্ড ফেমাস হিস্টোরিয়ান। একে বলা হচ্ছে কোনো পৃথিবীর সভ্যতা এই আরবদের মতো, স্পেনের মুসলমানদের মতো এই কন্ট্রিবিউশন পৃথিবীর কোনো সভ্যতা করেনি। জ্ঞানে বিজ্ঞানে বলে, জ্ঞানে বিজ্ঞানের এমন কোনো শাখা নাই যেখানে তারা ডেভেলপমেন্ট করেনি। এই প্রসঙ্গে আরেকটা কথা আমি বলে রাখতে হয়, সেটা দর্শকদের জন্য, যে আসলে যে একটা যখন মুসলিম সভ্যতা পতন হলো, রেনেসাঁ শুরু করলো ইউরোপের সভ্যতা, তখন চার্চের সঙ্গে, তাদের চার্চের সঙ্গে যারা ক্যাথলিক ছিল তাদের সঙ্গে বিজ্ঞানীদের একটা বিরাট সংঘর্ষ ছিল। এটা একটা অত্যন্ত পুনর্নির্ধারণযোগ্য যে মুসলমানদের যে কথা বলে, যে রাষ্ট্রীয় আনুকূল্যের কথা বলছে, রাষ্ট্র সমর্থন করছে, সেখানে রাষ্ট্র তখন ছিল দ্যাট ওয়াজ রুল বাই দ্য পোপস। ক্যাথলিক তারাই ছিল রাষ্ট্রের একটা প্রধান অংশ। তারা অনেক বিজ্ঞানীকে, একটা ইনকুইজিশন বলে একটা ইয়ে ছিল, একটা অর্গানাইজেশন, ইনকুইজিশন, এটা পাওয়া যাবে। ইনকুইজিশন মানে একটা গ্রুপ অফ লোককে তৈরি করেছিল রাষ্ট্র। তাদের কাজ ছিল যে সমস্ত বিজ্ঞানের ফাইন্ডিংস, যে সমস্ত বিজ্ঞানী এমন ফাইন্ডিং দিয়ে যেটা বাইবেলের সঙ্গে সাংঘর্ষিক, হত্যা করে হাজার হাজার সায়েন্টিস্ট, থাউজেন্ডস, আমার ফিগারটা বলতে হয়, থাউজেন্ডস অফ সায়েন্টিস্টকে হত্যা করেছে। এগুলো 16-17 সেঞ্চুরিতে তারা তো মুসলমানদের থেকে নিয়েছে। ইউরোপে বিপ্লব হয়েছে, ইউরোপে রেনেসাঁ হয়েছে। ওই সময় পরে পরবর্তী পর্যায়ে যখন এই পোপদের সঙ্গে সায়েন্টিস্টদের, এখন সায়েন্টিস্টটাকে ডিসকভারি করে চন্দ্র ঘুরে কিনা, এটা ঘুরে কিনা, এটা নিয়ে তারা যখন বলে, তখন তাদেরকে হত্যা করা হচ্ছে। অথচ কোরআন নিজেই আমাকে বিজ্ঞান উৎসাহিত করেছে। কোরআনের প্রায় 600 ভার্সেস সায়েন্স রিলেটেড। কোরআন আমাকে মাইন্ড ইউজ করতে বলছে, আমাকে কন্টেম্পলেশন করতে বলেছে, এবং তার দ্বারাই প্রভাবিত হয়ে মুসলিম রুলাররা কোনো সময়, ইতিহাসে কোনো সময় যখন মুসলমানরা সমস্ত পৃথিবীতে প্রায় 1000 বছর মুসলমান রুল করেছে, ইভেন মোগলরা রুল করেছে, কোনো সময় কোনো জায়গায় দেখা যায়নি যে কোনো মুসলিম রুলাররা, কোনো মুসলিম শাসক, তারা হয়তো খেলাফত সিস্টেম ছিল না, তারা ব্যক্তি বংশ পরস্পর রাজত্ব করেছে, কিন্তু কোনো বিজ্ঞানীকে ধরে হত্যা করেছে। তারা হয়তো অনেক কোনো সময় আমাদের এই বিজ্ঞানী দেখেছি আমরা, ইবনে জহুর থেকে শুরু করে ইবনে সিনা, এবং আগেও দেখেছি কিছু কিছু তারা হয়তো পলিটিক্সের শিকার হয়েছে, অনস্বীকার্য। কিন্তু বিজ্ঞানের জন্য, তার আবিষ্কারের জন্য, তার রিসার্চের জন্য খুব প্রসিকিউটেড হয়েছে, এরকম ছিল না। অথচ আমি বলছি যে মুসলমানদের পতনের পরে যখন ইউরোপীয় সভ্যতার সৃষ্টি, ইউরোপীয় রেনেসাঁ সৃষ্টি হয়েছে, সেই সময়ে 16-17 সেঞ্চুরিতে ইনকুইজিশন নামে একটি অর্গানাইজেশন করে
রাষ্ট্র বিজ্ঞানীদেরকে হত্যা করেছে, তাদেরকে প্রসিকিউটেড, কিল্ড ফর সায়েন্স। আর তাহলে তার থেকে 300-400 বছর পূর্বে মুসলমানরা 700-800 বছর উল্টো করেনি, এবং এটা একটা অসাধারণ ব্যাপার। আমরা যদি দেখি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় খুব মানে আই এম সরি টু সে যে আমরা মাদ্রাসা শিক্ষাকে আমরা ইসলামী শিক্ষা বলি, শিক্ষা তো বিজ্ঞান নাই, গবেষণা নাই। অথচ যেখানে কোরআন বিজ্ঞানের কথা বলেছে, কোরআন বিজ্ঞান মনস্ক হতে বলেছে, কোরআন সরাসরি বিজ্ঞানের উপর আয়াত হয়েছে। একজন ফ্রেঞ্চ নন মুসলিম নাম করা সার্জন, উনি বলেছে যে কোরআনের মধ্যে যে বিজ্ঞানের কথা আছে তার সাথে মডার্ন সায়েন্সের কোনো কনফ্লিক্ট নেই। স্যার অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন, আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। আমরা স্যারের কাছে ফিরে যেতে চাই আবার। স্যার, আমরা যদি ইবনে জোহরের আলোচনা করি, তার কন্ট্রিবিউশনটাকে যদি তুলে ধরতে চাই, তাহলে একটা বিষয়কে আমরা কখনোই এড়িয়ে যেতে পারবো না, সেটি হচ্ছে উনি প্রথম ফুসফুসে অস্ত্রোপচার শুরু করেছেন, এবং অস্ত্রোপচারের ক্ষেত্রে উনি প্রাণীদেরকে ব্যবহার করেছিলেন। গ্রিক, আমি আগে বলছেন গ্রিক ছিল আগে, তারপর রোমান, তারপর আসলে মুসলমান। রোমানদের সঙ্গে মুসলমানদের ওভারল্যাপ হয়েছে, জি। আচ্ছা, কিন্তু কন্ট্রিবিউশন সায়েন্সের থেকে গ্রিকদের বেশি, রোমান থেকে। গ্রিক সব কিন্তু ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন মানে গ্রিক থেকে আসছে, অর্থাৎ রোমান। মোটামুটি গ্রিক সায়েন্টিস্ট, তারপর তারা মুসলমানের ব্যবহার করেছে, তারপর মুসলিম সায়েন্টিস্ট হয়েছে পরে। এবং এখানে লক্ষণীয় এবং অত্যন্ত আমার মনে হয় আমাদের সবার জানা দরকার, রবার্ট ব্রিফোর্ড নামে একদম বড় ফ্রেঞ্চ সার্জন, আবার সার্জন, উনি সার্জন কিন্তু ফ্রেঞ্চ নাম, মেকিং অফ হিউম্যানিটি একটা বই লিখেছে। উনি সেখানে বলেছে যে ইউরোপিয়ান রেনেসার পিছনে ইউরোপিয়ান শুড বি ইনডেটেড টু দ্য মুসলিমস। তো ওই জন্য উনি রবার্ট ব্রিফোর্ড বলেছে যে আজকাল বিজ্ঞানের ভিত্তি হচ্ছে অ্যানালাইসিস, এক্সপেরিমেন্টেশন। দেখি আমি এক্সপেরিমেন্ট করে কনফার্ম করব। কিন্তু গ্রিকরা সেখানে গ্রিকরা শিখিয়েছে শুধু থিওরি, একটা থিওরি দিয়ে তারা তার গবেষণা করে নাই। অত উনি বলছেন যে বর্তমান বিজ্ঞানের ভিত্তি হচ্ছে অ্যানালাইসিস করা, অ্যানালাইটিক্যাল, এবং আমরা যেটা বলি আমরা এক্সপেরিমেন্টেশন, এইগুলি মুসলমানদের থেকে শিখেছে। আজকের বিজ্ঞান, বর্তমান বিশ্বের বিজ্ঞানের ভিত্তি হচ্ছে এটা। স্যার, এই বিষয় নিয়ে আমরা আপনার কাছে ফিরে আসবো। আমরা একটু দেখতে চাই মুসলিম ঐতিহ্যের একটি তথ্যচিত্র। আল কারাউইন বিশ্ববিদ্যালয় মরক্কোর ফেজে অবস্থিত বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। 859 সালে ফাতেমা আল ফিহরি কর্তৃক এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তিনি মোহাম্মদ আল ফিহরি নামে এক ধনী বণিকের কন্যা। ফাতেমা ও তাঁর বোন মরিয়ম বাবার কাছ থেকে প্রচুর অর্থ উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। এই বিশ্ববিদ্যালয় পরবর্তীকালে মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আধ্যাত্মিক ও শিক্ষাগত কেন্দ্র হয়ে ওঠে। এটি 1963 সালে মরক্কোর আধুনিক রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়। 1940-এর দশকে নারীরা এই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ গ্রহণ শুরু করেন। 1988 সালে এখানে ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষার সূচনা হয়। এখানে শিক্ষাগ্রহণকালে শিক্ষার্থীরা একজন শায়খের আশেপাশে একটি অর্ধবৃত্তে বসে থাকেন। তিনি তাদেরকে একটি নির্দিষ্ট পাঠ্যের বিভাগগুলি পড়ার অনুরোধ জানান। তাদের সাথে ব্যাকরণ, আইন বা ব্যাখ্যার বিশেষ বিষয় নিয়ে আলোচনা করেন। সমগ্র মরক্কো এবং পশ্চিম আফ্রিকার শিক্ষার্থীরা এখানে পাঠ গ্রহণ করে। এই শিক্ষা প্রতিষ্ঠানে একটি ঋদ্ধ গ্রন্থাগার রয়েছে। এখানে মূল্যবান পাণ্ডুলিপির মধ্যে রয়েছে মালিক ইবনে আনাসের বিখ্যাত আল মুয়াত্তা, সিরাত ইবনে ইসহাক, 1602 সালে সুলতান আহমদ আল মনসুর প্রদত্ত কোরআনের অনুলিপি এবং মূল গ্রন্থ ইবনে খালদুনের আল ইবারের অনুলিপি। কোরআন ও ফিকাহ এর পাশাপাশি যেসব বিষয়ের গ্রন্থ এখানে রয়েছে সেগুলি হল ব্যাকরণ, অলঙ্কার শাস্ত্র, যুক্তি, চিকিৎসা, গণিত ও জ্যোতির্বিদ্যা। এই মাদ্রাসা এমন অনেক আলেমকে তৈরি করেছে যারা মুসলিম বিশ্বের দর্শন ও প্রাতিষ্ঠানিক ইতিহাসকে প্রভাবিত করেছে। এদের মধ্যে ছিলেন ইবনে রুশায়দ আল সাবতি, মোহাম্মদ ইবনে আল হজ আল আবদারি আল ফাসি, ছিলেন আবু ইমরান আল ফাসি, যিনি মালিক মাজহাবের শীর্ষস্থানীয় এক তাত্ত্বিক, ছিলেন ইসলামী আইনশাস্ত্রবিদ, প্রখ্যাত ভ্রমণকারী ও লেখক লিও আফ্রিকানাস। এই শিক্ষা প্রতিষ্ঠানের বিখ্যাত শিক্ষার্থীরা হলেন ইতিহাসবিদ ইবনে খালদুন, ইহুদি দার্শনিক মাইমোনাইটস, ভূগোলবিদ মুহাম্মদ আল ইদ্রিসি, ফাতেমা আল কাবাজ প্রমুখ। ফাতিমা আল ফিহরি 859 সালে মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন, তবে এর বর্তমান রূপটি 1000 বছরেরও বেশি সময় ধরে দীর্ঘ বিবর্তনের ফলস্বরূপ। মূল ভবন, যার চিহ্নগুলি বর্তমান মসজিদের বিন্যাসে সংরক্ষিত রয়েছে। মসজিদটির জন্য এর সীমানায় খনন করে পানির ব্যবস্থা করা হয়েছিল।
998 সালে আমিরিডের শাসক আল মুজাফফর ফেজে সামরিক অভিযান চালিয়ে দখল করে নেন। সে সময় এই মসজিদ নানা অলঙ্করণে শোভিত হয়, অলঙ্কৃত হয় ইঁদুর সাপের নকশায়। এই মসজিদের শীর্ষে একটি নতুন মেম্বার ও নতুন গম্বুজ অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এর কোনোটি পরে রক্ষা পায়নি। জি সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মুসলিম ঐতিহ্যের তথ্যচিত্র দেখে আসলাম। স্যার, আমরা আল কোরআন ইউনিভার্সিটির সম্পর্কে একটা তথ্যচিত্র দেখলাম। এটি বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়। আসলে বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট তখন না আসলে এটা শুরু হয়েছিল এভাবে। তো এইভাবে আমরা মুসলিম ঐতিহ্যের ক্ষেত্রে শুধুমাত্র ব্যক্তি আমরা দেখছি না, বরং প্রতিষ্ঠানও দেখছি। এই ব্যক্তি আবার অনেক ব্যক্তি প্রতিষ্ঠানের রূপ নিয়েছিল। সেক্ষেত্রে আমরা যে আজকে যে বিজ্ঞানী নিয়ে আলোচনা করতেছিলাম, যে ইবনে জুহুর, তিনি এক্সপেরিমেন্টাল যে পথ নির্দেশনা করে গেছেন, আজকে পায়োনিয়ারে আমরা বলতে পারি এক্সপেরিমেন্টাল। আমরা তোমার চিকিৎসার ব্যাপার আগেরটা ধরে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম, যেটা বললাম এক্সপেরিমেন্টেশন, যে এক্সপেরিমেন্টাল ব্যবহার প্রাণী, এটা বর্তমানে কনসেপ্ট। জি, আমরা যখন একটা ওষুধ আবিষ্কার করা হয়, আজকে তো শুধু ভ্যাকসিন মানুষকে দেওয়া হয়েছে, বাট এটা হচ্ছে ইমার্জেন্সি প্যান্ডেমিকের জন্য। নর্মালি যখন গবেষণা করে, এফডিএ তো পৃথিবীর সবচেয়ে বেশি ওষুধ অনুমোদন দেয় এফডিএ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকা। প্রায় 80% ওষুধ তৈরি করে আমেরিকার নামে নতুন মলিকুল। এবং সেখানে নিয়মই হচ্ছে প্রথম ওষুধ আবিষ্কার হওয়ার পরে বিভিন্ন ফেজের মধ্যে অ্যানিমেল ইউজ করতে হয়। অ্যানিমেল ইউজ করতে করতে তারপর হায়ার অ্যানিমেল গিয়ে তাও মানুষকে ব্যবহার করতে, এটাই নিয়ম। এখন এটা হচ্ছে প্রতিষ্ঠিত সত্য বর্তমান বিজ্ঞানের, যে কোনো চিকিৎসা বিজ্ঞানের, যে কোনো ড্রাগ ডিসকভারিতে এইটা হচ্ছে প্রধান জিনিস, যে আমরা অ্যানিমেলকে এই যে এক্সপেরিমেন্টেশন করার জন্য একটা এটা তো কতশো বছর আগে, তার চিন্তা করা যাবে আজ থেকে প্রায় 11 শতাব্দীর শুরুতে, প্রায় এখন 1000 বছর পূর্বে। 1000 বছর পূর্বে একজন মুসলিম বিজ্ঞানী, তিনি একটা অ্যানিমেলের উপর বিতর্কিত হোক যাই হোক, সেটা ভিন্ন জিনিস, তাকে তো আর হত্যা করা হয়নি, ইনকুইজিশন কমিটি করে তাকে তো কেউ কিছু করেনি, কিছু বিতর্কিত হতে পারে, কিন্তু সে যে আইডিয়া দিল যে এক্সপেরিমেন্ট করা যাবে অ্যানিমেলের উপর, সেটার থেকে আমি ডিরাইভ করব, এইটা একটা অসাধারণ ব্যাপার। এইটাই প্রমাণ করছে যে বিজ্ঞানের মূল ভিত্তি। আমি আবার বলছি, রবার্ট ব্রিফোর্ড স্ট্রংলি স্বীকার করেছেন যে ইউরোপ শুড বি ইনডেটেড, ইউরোপ মুসলমানদের কাছে ঋণী, মুসলিম সায়েন্টিস্টের কাছে, যারা আজকাল বিজ্ঞানের অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস করা এবং আমাদের এক্সপেরিমেন্ট শিখিয়েছে। প্র্যাকটিক্যাল, সেটা প্র্যাকটিক্যাল ঠিক এক্সপেরিমেন্ট বলতে হচ্ছে, মানে আমি একটা দিন বললাম যে এই চাটা ভালো খাচ্ছে, এটাকে শুধু একটু বলে এটা থিওরি হলো, এটা চা তিতা অথবা দেখতে টেস্ট, এইটা প্র্যাকটিক্যাল হচ্ছে, এটা খেয়ে দেখবে। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, প্রমাণ করবে, আমি দেখলাম না বিশ্বাস করবে না, আমি দেখবো, এইটা শিখিয়েছে মুসলমানরা, এবং সেটা হচ্ছে বর্তমান বিজ্ঞানের ভিত্তি, এটা মুসলমানরা শিখিয়েছে। কিন্তু আমরা মুসলিম প্রজন্ম জানি না যে বিজ্ঞানের মূল জিনিসটা, দ্য মেথডস অফ রিসার্চ মুসলমান শিখিয়েছে। এক্ষেত্রে আমরা এই যে ঠিক নবম শতাব্দীতে প্রতিষ্ঠিত যে প্রথম বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা কারওয়াইন বিশ্ববিদ্যালয় বলি, নাম আছে, আল কারওয়াইন নাম, আরো কি কয়েকটা নাম, বিভিন্ন। এই প্রতিষ্ঠানটার প্রতিষ্ঠাতা একজন মুসলিম নারী ছিলেন, ফাতিমা নামে একজন ধনী বণিকের কন্যা। এই বিষয়টিকে স্যার আপনি কিভাবে দেখেন? এত বড় কন্ট্রিবিউশনটা নারীদের দ্বারা শুরু হলো, আজকে মুসলিম বিশ্বের নারী বিজ্ঞানী, নারী দার্শনিক, নারী ইসলামিক স্কলার তো নাই স্যার, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন স্যার? যে আসলে বিশ্ববিদ্যালয় হয়েছে একজন নারী কর্তৃক প্রতিষ্ঠিতা হয়েছিল, এটা সবচেয়ে বড় পয়েন্ট এখানে হচ্ছে নারীরা করবে না কেন? ইসলাম তো নারী পুরুষে কোনো প্রবেশ সৃষ্টি করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআনে যে প্র্যাকটিস ইসলাম করে দেখিয়েছেন, সেটাকে নারীকে অনেক সম্মানিত করা হয়েছে। নারী পুরুষে কোনো পার্থক্য কোরআন করেনি, একজন থেকে সৃষ্টি করা হয়েছে। বলা হয়েছে যখন আদম ইসলামের সাথে হাওয়া ছিল। জি, কিন্তু স্যার জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে তো আজকের মুসলিম নারীরাও এগিয়ে আসতে পারে, মানে আছে, কিন্তু আরো বেশি হওয়া দরকার। যে প্রথমে ফান্ডামেন্টাল পয়েন্টটা বুঝতে হবে, নারী পুরুষে কোনো পার্থক্য নাই, ইসলাম করেনি। অতএব নারীরাও গবেষণা করতে পারবে, পুরুষরা করতে পারবে, এইটা কোনো পার্থক্য। শুধু নারীদেরকে প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে টু লুক আউট ফর দ্য ফ্যামিলি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফ্যামিলি, যে আমরা শিখলাম ইবনে সিনা, আমরা জুহুর বলি, সবগুলো দেখা যাচ্ছে বাচ্চা অবস্থা তাকে শিখিয়েছে, কোরআন শিখছে, এনভায়রনমেন্ট ফ্যামিলি ছিল, ফ্যামিলি মা বাবার মিলিত করেছে, তারপর শিক্ষক রেখেছে। অতএব বোঝাচ্ছে ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট। একজন বিজ্ঞানী হতে গেলেও তার ফ্যামিলি দরকার, মেয়ের কন্ট্রিবিউশন আছে। আর মেয়ে বিজ্ঞানী হইতে ইসলামে কোনো নিষেধ করেনি। এখন আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক মেয়েরা আমাদের সাথে, মেয়ে তো থিওলজিয়ান বা আমাদের যে মুফতি মুহাদ্দিস এগুলো হতে পারে, কারণ আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পাচ্ছি, সব হতে কোনো বাধা নেই। আমরা বলছি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, তুমি একটা বলছিলে আগে, শিক্ষা ব্যবস্থা যে আমাদের পার্থক্য, সেটা ব্রিটিশরা করেছে,
জি স্যার, এই বিষয়গুলো নিয়ে আমরা অন্য সময়ে একটি বিশদ আলোচনা ইনশাআল্লাহ করব। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে আলোচনা করছিলাম ইবনে জুহুর এবং তার অবদান সম্পর্কে, জ্ঞান বিজ্ঞানে বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে তার অবদান নিয়ে আমরা কিছু আলোচনা করেছি। এর বাইরেও ইবনে জুহুর এমন একজন বিজ্ঞানী ছিলেন যিনি ক্ষত চিকিৎসায় প্রথম পূর্ণাঙ্গ বই রচনা করেছিলেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে যে থেরাপি, বিশেষ করে এজি পিপলদের মাঝে যে খুব পপুলার যে একটি চিকিৎসা ব্যবস্থা, এটির কিন্তু শুরু এবং একটি বই তিনি লিখেছিলেন কিতাব আল ইকতিসাদ নামে, যেটি পূর্ণাঙ্গ থেরাপির উপরে একটি বই ছিল। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে চিকিৎসা ব্যবস্থা সেটি আসলে আমাদের মুসলিম চিকিৎসা বিজ্ঞানীদের উপরে ভিত্তি করে আরও ডেভেলপ করেছে। এভাবে আমরা চাই আমাদের মাঝে আরও ইবনে জহুর গড়ে উঠুক, ইবনে সিনা সহ অন্যান্য বিজ্ঞানীদের মতো বিজ্ঞানী বেরিয়ে আসুক, এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।